হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমি তোমাদের ম্যাথমেটিক্সের স্যার ডিএম স্যার। তোমাদের সঙ্গে আগের দিন আমার লাইভ ক্লাসে পরিচয় হয়েছিল। তোমাদের ওখানে প্রমিস করেছিলাম যে তোমাদের এখন ক্লাস 9 এবং 10-এর ম্যাথমেটিক্সের ক্লাসগুলো আমি নেব। সেই অনুযায়ী আজকে আমি তোমাদের ক্লাস 10-এর তোমাদের টেস্ট পরীক্ষাটা রিসেন্টলি শেষ হয়েছে, তাই তোমাদের এবার থেকে বলেছিলাম যে টেস্ট পেপারটা মেনলি তোমাদের করাবো, কারণ টেস্ট পেপারে 1 আর 2 নম্বরে যে কোশ্চেনগুলো হয় মেনলি ওইগুলো তোমাদের প্রবলেম হয়। বাকি তোমরা জানো যে বাকি যে বড় বড় কোশ্চেনগুলো রয়েছে ওগুলো তোমরা তো অবশ্যই পারবে। আমিও জানি যে তোমরা পারবে, এতদিন নিশ্চয়ই প্র্যাকটিস করেছো, টেস্ট পরীক্ষা দিলে আর ওইগুলো তো অবশ্যই করে রাখবে। মেনলি প্রবলেম যেটা হয় আমাদের সেটা কোনটা বলো তো, 1 নাম্বার আর 2 নাম্বারে। তাই টেস্ট পেপারে মিনিমাম হলেও 5টা থেকে 10টা পেজ, এবিটিএ যে পেজগুলো রয়েছে তোমাদের ম্যাথমেটিক্সের, ওগুলো তোমাদের কভার করতে হবে। ওগুলো না কভার করলে তোমরা জানো যে পুরো নাম্বার অর্থাৎ 90 মার্কস যেটা রয়েছে তোমাদের রিটিনে, ওটা পেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই 1 নাম্বার আর 2 নাম্বারটা ভালো করে করতে হবে। বাকি আমরা ওই হয়ে যায়, আমাদের বাকিগুলো এতদিন করে এসছি আমরা, বুঝতে পেরেছো? আর তাহলে আজকে আমরা মেনলি দেখো, আজকে তাহলে আমরা মেনলি কি করব না, পেজ নাম্বার 23 যেটা রয়েছে তোমাদের ফার্স্ট পেজ রয়েছে, তোমরা জানো যে তোমাদের এবিটি এর ফার্স্ট ম্যাথমেটিক্সের যে পেজটা রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার 23। তার পার্ট 1 লিখে রেখেছি কেন বলো? আজকে মেনলি আমরা 1 নাম্বারে যে কোশ্চেনগুলো রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করব, বুঝতে পেরেছো? আর তারপরে পার্ট 2-তে আমরা 2 নাম্বারে যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলো নিয়ে তোমাদের কাছে সবকিছু ওইগুলো সলভ করিয়ে দেবো তোমাদেরকে সবাইকে। তাহলে আরেকটা কথা বলে রাখি, শোনো, যে তোমরা যে এই যে ক্লাসগুলো করবে, আমার ক্লাস হোক, এনকেডি স্যারের ক্লাস হোক, যে কোনো স্যারের ক্লাসগুলো করবে, মেনলি 9-10-এর কথা বলছি, তোমরা এই যে ক্লাসের পিডিএফগুলো যেগুলো আমরা করাবো এনোটেশন ফর্মে, অর্থাৎ যেগুলো আমরা করছি পিডিএফ ফর্মে যেটা থাকে আমাদের বলি, সেটা যদি করতে চাই আমরা কি করব দেখো, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেটা কি বলতো, বং মিস্ট্রি স্কুল বলে। তোমরা ডাইরেক্টলি টেলিগ্রাম চ্যানেলে যাবে, ওখানে বং মিস্ট্রি স্কুল বলে লিখবে, যেইভাবে লেখা আছে সেইভাবে লিখবে, বুঝতে পেরেছো? যেভাবে লেখা আছে সেইভাবে লিখবে, এই চ্যানেলটা চলে আসবে, শো অফ করবে ওখানে, তখন এটাতে জয়েন হয়ে যাও। আর যদি নাও হতে পারো, অনেক সময় প্রবলেমও হয় দেখেছি, যদি না হতে পারো কি করবে বলো তো, তোমরা যে ভিডিওটা দেখছো আজকে, যেটা দেখবে তোমরা, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করবে, ডাইরেক্ট এখানে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা ক্লাসটা শুরু করি। মেনলি আজকে কি বললাম তোমাদের, 1 মার্কসের যে নাম্বারগুলো রয়েছে, 1 নম্বরের যে কোশ্চেনগুলো তোমাদের রয়েছে, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, মেনলি সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে দেখা যাক তাহলে ফার্স্ট কোশ্চেন কি ছিল। তোমাদের ফার্স্ট কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ টাইপের থাকে, অর্থাৎ তোমাদের কটা থাকে দেখো, 6টা। এই জন্য বলেছে দেখো, নিচের প্রশ্নগুলি প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো, এমসিকিউ গুলো থাকে। ফার্স্ট কোশ্চেন তোমাদের এটাই ছিল যে ax² + bx - c = 0, a not equals to 0 বলেছে কেন বলো তো? এটা দ্বিঘাত সমীকরণ না, আমরা জানি দ্বিঘাত হতে হলে মান দুটো থাকে যেন, ওই কারণে x² অবশ্যই যেন থাকে। a যদি 0 হয়ে যেত তাহলে x² থাকতো না, তাহলে একটা ভ্যালু পেতাম। ওই কারণে সবসময় যেন এটা আমরা ক্লাস 9-10-এ অনেকটা অ্যাভয়েড করে যাই, এ পাশে যা দিয়েছে দিক, কিন্তু এটা অবশ্যই যেন থাকে, a not equals to 0, তবেই তো এটা দ্বিঘাত হয়েছে। যদি a 0 হয়ে যেত তাহলে এক ঘাত থাকতো, একটা ভ্যালু পেতে। যাই হোক, এটা পড়েছো তোমরা যে ax² + bx - c = 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান হওয়ার শর্ত জিজ্ঞেস করেছে। অপশান অনেকগুলো দেওয়া আছে। তোমরা যে ক্লাসে যখন থিওরি ফার্স্ট চ্যাপ্টার যখন পড়তে, অর্থাৎ পড়েছিলে যখন, তখন কি ছিল বলো তো? আমাদের একটা দ্বিঘাত সমীকরণ ছিল ax² + bx + c = কত বলো? 0, = 0, বুঝতে পেরেছ? চলো, এটা ছিল। এখানে 3টে কন্ডিশন আমরা শিখেছিলাম ফার্স্টে। 1 নম্বর ছিল কি, যেটা নিরূপক বলতাম আমরা। নিরূপক জানো তোমরা অবশ্যই, সিদ্ধর আচার্যের সূত্র থেকে এসছে, ওই কনসেপ্টটা ভালো করে দেখে রাখবে, এমনি মুখস্থ করবে না। যে নিরূপক = 0 হলে আমাদের বাস্তব সমান থাকবে, নিরূপক > 0 হলে বাস্তব অসমান থাকবে, বা <0 হলে কাল্পনিক হয়। এগুলো এমনি মনে রাখবে না, কি করে হয় সেটা বুঝবে অবশ্যই। আর যদি পরে কখনো সময় হয়, আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য ওই কনসেপ্টটাতে, যে কি জন্য হয়। এবার দেখো আমাদের
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, নিরূপককে আমরা বলতাম কি বলতো, যে বি স্কোয়ার মাইনাস 4ac। 1 নম্বর কন্ডিশন এটা শিখেছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু যদি 0 হতো, এটা ইকুয়ালস টু 0 হলে আমরা বলতাম কি এর একটা বীজ বাস্তব, মানে যে দুটো বীজ পাবো, একটা নয় যে দুটো বীজ পাবো সেটা হবে বাস্তব আর কি হবে বলো, সমান। এটা আমরা পড়েছিলাম কিন্তু, যে বীজ দুটো কি হবে, বাস্তব ও সমান। সেকেন্ডে আমরা পড়েছিলাম এই যে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি গ্রেটার দেন 0 হয় তখন কি হবে, এটা গ্রেটার দেন, 1 মিনিট দাঁড়িয়ে যাও, এটা হচ্ছে কি বলতো গ্রেটার দেন 0 হলে কি হতো, বাস্তব হতো মান, কিন্তু বাস্তব আর কি হয় বলো, বলো অবশ্যই অসমান, মানে ভ্যালু সমান হবে না, দুটো বীজ বাস্তব পাবো বাট আলাদা। 3 নম্বর আমরা পড়েছিলাম, 3 নম্বর কন্ডিশন কি ছিল বলো, তোমরা কিছু বলো, সেটা কি ছিল বলো তো, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। আমি জানি তোমরা বলেছো, খারাপ ভাবার কিছু নেই। বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 তখন কি হবে বলো তো, কাল্পনিক বা অবাস্তব। এটা কি হবে বলো, কাল্পনিক বা অবাস্তব, অর্থাৎ বীজ হবে ইমাজিনারি। তোমরা না ক্লাস 9-এ তো নাম্বার সিস্টেম পড়েছো, নাম্বার সিস্টেমে পড়েছিল বাস্তব আর অবাস্তব সংখ্যা থাকে না, সেই যে অবাস্তব যেটা পড়তে, এটা তোমাদের ক্লাস 11-এ আছে, ওটা শিখবে। শোনো তাহলে আমরা এখানে বলেছিল বীজ দুটি কি হবে, সমান। স্যার এখানে লেখা আছে বীজ দুটি সমান, তাহলে স্যার আপনি তো কন্ডিশন বললে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, কোথায় দেখবো বি স্কোয়ার মাইনাস 4ac 0, মানে স্যার বি স্কোয়ার 4ac ওইদিকে গেলে কি হবে, যে বি স্কোয়ার সমান 4ac, তাহলে স্যার সি হবে। ওটা করবে না তুমি, এরকম করলেও পরীক্ষা কি করে দেবে বলো তো, এটা ক্রস চিহ্ন দিয়ে দেবে। কারণ আমি কি বলেছিলাম, এখানে সমীকরণটা তোমরা ভালো করে দেখবে, চেঞ্জ করে দিতে পারে। তোমাদের অরিজিনাল যে ইকুয়েশনটা দিয়েছে সেটা হচ্ছে কি বলতো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0। এখানে ছিল প্লাস সি, যার জন্য কন্ডিশন এটা হয়েছিল, কিন্তু এখানে বলেছে মাইনাস সি, তার জন্য কন্ডিশন আলাদা হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো এর সঙ্গে এ ঠিক আছে, বির সঙ্গে বি ঠিক আছে, কিন্তু সির সঙ্গে এখানে কি দেওয়া আছে দেখো, ভালো করে এটা হাইলাইট করে দিচ্ছি, এই জায়গাটা দেখো কি আছে, মাইনাস সি না, তাহলে এখানে প্লাস সি ছিল বলে এই কন্ডিশন হয়েছিল, তাহলে আমরা ওই একই কন্ডিশনে প্লাস সি জায়গায় কি বসিয়ে দেবো বলো, মাইনাস সি। অর্থাৎ এখানে ক্ষেত্রে নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সির জায়গায় কত বসাবো বলো, মাইনাস সি। আর নিরূপক মানে যদি ইকুয়ালস টু 0 হতো তাহলে সমান হতো বীজ, ওই জন্য এটা ইকুয়ালস টু কত করে দেবো, 0। দ্যাট ইমপ্লাইজ তাহলে বি স্কোয়ার দেখো এটা প্লাস 4ac হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস না, 4ac ইকুয়ালস টু কত বলো, 0। কোথায় আছে দেখো, এই যে ডিতে আছে দেখো, তাহলে আমাদের অপশন ডি হবে কারেক্ট, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখি। নেক্সট কোশ্চেন রয়েছে, কোনো মূলধনের r% হারে n বছরে সরল সুদ দেওয়া আছে PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ। আমাদের মূলধন চেয়েছে, কি বলেছে ভালো করে দেখবে, সরল সুদ। কারণ চক্রবৃদ্ধি সুদও তোমরা শিখেছো, সরল সুদের ফর্মুলা আমরা শিখেছিলাম কি বলতো, সুদ ইকুয়ালস টু আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100, অর্থাৎ আই ইকুয়ালস টু PRT/100। আমি সেইটাই লিখছি, বুঝে নেবে ওটা, যে আই ইকুয়ালস টু আমাদের কি হয়, PRT বাই কত বলো, 100, এটা তো। কিন্তু এখানে আই মানে কি বলেছিলাম, ইন্টারেস্ট, সুদ। ইন্টারেস্ট কত দেওয়া আছে দেখো এখানে ভালো করে দেখবে, PNR/25, PNR বাই কত বলো, 25, ওকে। এরপরে এটা পি লিখেছিলাম সূত্রের জন্য, কারণ প্রিন্সিপাল মানে আসল হয়, ওই কারণে পি লেখা ছিল, কিন্তু এখানে আমাদের মূলধন চেয়েছে মানে পি নয়, মূলধন ধরে নিলাম, তাহলে কত বলো, এক্স ইন্টু r% হারে, সুদের হার সেই আরই দিয়ে রেখেছে, কিন্তু এখানে টাইমকে টি ধরতাম, কিন্তু এখানে এন দেওয়া আছে বছর, ওই জন্য সময় কত হবে আমাদের এন বাই কত হয়ে যাবে বলো, ঠিক করে দেখবে, 100, ঠিক করে দেখবে।
এবার কি কাটবে দেখো ভালো করে, আর এর সঙ্গে কত আর, এন এর সঙ্গে এন, 25 4 কত হয় 100। এবার দেখো আমরা যদি এই কোনাকুনি গুণ করে দিই তাহলে কি হবে, x ইকুয়ালস টু 4p। এক্স মানে প্রিন্সিপাল ছিল মূলধন, তাহলে আমাদের আসলটা চেয়েছিল, আসল কত ছিল বলেছিল যে মূলধনের পরিমাণ কত 4p। কোথায় আছে দেখো, এই অপশন ডি হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো তো? অবশ্যই করবে, আগে আগে ভিডিওটাকে পজ করে নিজেরা চেষ্টা করবে, তারপর সলিউশন দেখবে। ওকে, এতদিনে অবশ্যই পারবে, এগুলো যদি না পারো তাহলে আর কি, মাধ্যমিক দিচ্ছ বলে কথা, তোমরা পুরো ইন্টারন্যাশনাল এক্সাম দেবে এবার থেকে, এটা ফার্স্ট এক্সাম হচ্ছে তোমাদের লাইফে, পুরো হয়ে যাবে পুরো একেবারে। তাহলে ঠিক আছে, চলো 3 নম্বরে কি আছে দেখো। 3 নম্বরে বলেছে এ বি সি ডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের, ভালো করে আরেকবার দেখো, এ বি সি ডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, যদি এ বি সি কোণ 75 ডিগ্রি হয় তবে বি সি ডি কোণের মান কত। ওকে, তাহলে চলো এ বি সি ডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম আঁকা যাক। বৃত্তের ভেতরে ট্রাপিজিয়াম তো, তাহলে আমাদের একটু ভালো করে আঁকবো, চলো দেখা যাক হয় নাকি, ট্রাই করছি। এটা একটা বৃত্ত হলো, এরপরে হচ্ছে ট্রাপিজিয়াম, তাহলে একটা ট্রাপিজিয়াম আঁকার চেষ্টা করো, চলো। আচ্ছা একটু ছিঁড়ে গেল, উসিয়ে দেবো, যে কোনোভাবে হয়ে যাবে দেখো। আরে এই কোন ছাড়ুক বলছে, হয়ে তো গেছে, বুঝতে পেরেছো? তাহলে একটা বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এ বি সি ডি বলেছিল, বৃত্তস্থ ট্রাপিজিয়াম এডি সমান্তরাল বিসি, এটা ভালো করে দেখবে, এডি সমান্তরাল বিসি। তাহলে নাম আমরা দেবো কিরকম, সরি 1 মিনিট, তাহলে নাম দাও এ বি সি ডি। বুঝতে পারলে নাকি বলো, হয়েছে? তাহলে এ বি সি ডি। এবারে বলেছিল দেখো এডি সমান্তরাল কত বিসি, দেখো আমাদের হয়ে গেছে যে এই এডি সমান্তরাল কত হয়ে গেছে বিসি। ওকে, এখানে দুটো কনসেপ্ট লাগবে, আমি আগে বলে দিচ্ছি, শোনো ভালো করে দেখো, ভালো করে দেখবে কি বললাম, ভালো করে দেখবে। লাল ঠিক আছে, চলো। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এইটা, আমরা যদি দুটো সমান্তরাল সরলরেখা নেই, কি বললাম, দুটো প্যারালাল লাইন যদি নেই, তার একটা যদি ছেদক বা ভেদক যদি থাকে আমাদের, তাহলে আমরা জানি, এখানে পড়েছিলাম কোনটা অন্তস্থ কোণ, কোনটা বিপ্রতীপ কোণ, কোনটা একান্তর কোণ, এই সমস্ত শিখেছিলাম। এখানে এই ভেতরে কোণগুলো কি হয়, অন্তস্থ কোণ। ওকে, আমরা এখানে একটা কনসেপ্ট শিখেছিলাম, এই দুটো কোণের সমষ্টি কত হয় বলতো, সর্বদা হয় কত 180 ডিগ্রি। বাচ্চাকাল থেকে এই কনসেপ্টটা শিখে এসেছি আমরা। ওকে, সেকেন্ডে কি আছে দেখো, সেকেন্ডে আমাদের আছে আরেকটা কনসেপ্ট, যেটা সেকেন্ড বলতে আরেকটা কনসেপ্ট যেটা লাগবে, এটা তো আমরা উপপাদ্য প্রমাণ করেছিলাম যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি হয় সম্পূরক। সম্পূরক মানে 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভিতরে চতুর্ভুজ হতে হবে, সে ট্রাপিজিয়াম হোক, আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র, যাই হোক না কেন, এনি ওয়ান হোক, আমাদের জানতে হবে কি, যদি ওটা বৃত্তস্থ চতুর্ভুজ যেন হয়, এটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা সর্বদা বলে দিব কি কনসেপ্ট বলো। এটা যদি ধরি আমরা, তাহলে এখানে বলে দিব এ কোণ প্লাস এ কোণের বিপরীত কোণ কত সি, তাহলে এটা হচ্ছে কত বলো পাই, মানে 180 ডিগ্রি। আর একটা হচ্ছে বি কোণ প্লাস ডি কোণ, আমরা জানি, আবার বলি যে তোমাদের এই উপপাদ্যটা প্রমাণ করে এসছো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়, সম্পূরক। ওকে, তাহলে এবার দেখো, এইটা একটা কনসেপ্ট শিখলাম, এইটা একটা কনসেপ্ট শিখলাম, তাহলে দুটো কনসেপ্ট হলো। এখানে ওই দুটো কনসেপ্ট অ্যাপ্লাই করব, কি করব দেখো, তোমাদের এখানে কি কোণ দেওয়া আছে, এ বি সি কোণ 75, এ বি সি কোণ 75, তাহলে এই কোণটা কত দেওয়া আছে 75। ওকে, কালিটা ঠিক আছে, তাও দেখো কালিটা চেঞ্জ করে নিচ্ছি 75। এখানে সমান্তরাল সরলরেখা এই দুটো বলেছিল, দেখো আমি এটাকে যদি একটু বাড়িয়ে দেই তাহলে ভাববে দেখতে পাবে ভালো করে, দেখো এইটা একটা সমান্তরাল সরলরেখা, এটা একটা সমান্তরাল সরলরেখা, তোমাদের বলেও দিয়েছিল যে এডি সমান্তরাল বিসি। ওকে, এইটা দেখো তার ছেদক বা ভেদক, এই যে এইটা, তাহলে আমি কি বলেছিলাম, এই দুটো কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে এইটা যদি 75 হয়, এইটা ঠিক করে বলো কত হবে, ভালো করে বলবে কিন্তু, কত হবে
105 অবশ্যই, 180 থেকে 75 বাদ দিলে তাহলে কত হবে 105। ওকে, একটা কনসেপ্ট লাগালাম, 1 নম্বর কনসেপ্ট আমি লাগিয়ে দিয়েছি। 2 নম্বর কনসেপ্ট কি বলেছিলাম ভালো করে বলো। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে a প্লাস c ছিল 180, a যদি 105 হয় তাহলে a কত হবে ঠিক করে বলো। আরে স্যার এটা কি আছে, সেই 75 হবে, তাই না? আর আমাদের চেয়েছিল কি দেখো, BCD কোণ, BCD কোণ কত ডিগ্রি হবে তাহলে 75, তাহলে B হবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো তো? গুড, আমি জানি অবশ্যই পারবে তোমরা। 4 নম্বরটা দেখো কি বলেছে। 4 নম্বরে বলেছিল থিটা বলেছে 0 আর 90 ডিগ্রির মধ্যে, আবার 0 আর 90 ডিগ্রি হতে পারে। একটা রেঞ্জ দেওয়া আছে, থিটা রেঞ্জ আমাদের এখানে দিয়ে দিয়েছে। এই জন্য তোমাকে জিজ্ঞেস করেছি এর ভ্যালু কত। নট এটা ইকুয়ালস টু 0 হলে তবে এইটা নেই। তোমাকে তাহলে এটা চেয়েছে কি, 1 মিনিট, তোমাদের এখানে চেয়েছে থিটা ইকুয়ালস টু কত, থিটার মান জিজ্ঞেস করেছি। কোশ্চেনে নেই কেন, হয় ছবিতে ইরেজ হয়ে গেছে অথবা নেই হয়তো তোমাদের টেস্ট পেপারে, কি জানি। যাই হোক দেখো তোমাকে বলেছে কি থিটার ভ্যালু কত। ওকে, আমাদের যেটা বলেছে দেখো, যে ইকুয়েশনটা বলেছে সেটা তোলো। ইকুয়েশনে কি বলেছে যে 3 মাইনাস 3 সাইন থিটা, 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 0 বলেছে। এখান থেকে আমাদের থিটার মান জিজ্ঞেস করেছে। ওকে, এখান থেকে আমরা কি করব, একটা জিনিস বলো, থিটা চেয়েছে, তাহলে এই যে ইকুয়েশনটা রয়েছে সাইন থিটা কস থিটার আকারে রয়েছে, ফার্স্টে আমাদের যে কোনো একটাতে চেঞ্জ করে নেব, সলভ করব না। একটাতে চেঞ্জ করতে হলে এখানে দেখো সাইন থিটাকে আমরা কস থিটা চেঞ্জ করতে পারবো নাকি কস থিটাকে সাইন থিটা চেঞ্জ করতে পারবো। অবশ্যই পারবো দুটো, ইজিলি কোনটা হবে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। স্যার আমরা একটা সূত্র শিখেছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হয় স্যার 1। আরে স্যার এটা আমরা জানি, অবশ্যই জানো, আমি জানি। তাহলে কস স্কয়ার থিটা সমান কত হবে, এই সাইন স্কয়ারটাকে ওই দিয়ে দিব 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু কস স্কয়ার থিটা, সরি কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে বসিয়ে দেবো আমরা ক্যালকুলেশনের জন্য। তাহলে এখানে দ্যাট ইমপ্লাইজ 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ারের জায়গায় বসাবো কত 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু স্যার 0 হয়ে গেল। একটু সিম্পলিফাই করে দাও, 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাস, ঠিক নয়, সমান চিহ্ন হয়ে যাচ্ছে। তাহলে এটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে কত বলো প্লাস সাইন স্কয়ার থিটা। এটাকে এবার একটু সাজিয়ে নাও, এটাকে এবার একটু সাজিয়ে নাও। কি হবে বললাম না, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা, লালের উপরে হলুদ, তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়, কত সুন্দর লাগছে। সাইন স্কয়ার থিটা দেখো মাইনাস কত হচ্ছে 3 সাইন থিটা আর 3 সব বসে আছে, হাত দিতেই তার উপরে ঠিক বসে যাচ্ছে। 3 মাইনাস 1 মানে কত বলো প্লাস 2 ইকুয়ালস টু কত 0। ওকে, দেখতে পাচ্ছ তো? এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কি আমরা শিখেছি, মিডল টার্ম তো অনেক আগে থেকে শিখছি আমরা। তাহলে এখানে প্লাস 2 আছে, এখানে মাইনাস 3, অর্থাৎ 2 কে দুটো ফ্যাক্টরে ভাঙলে কি হবে বলো তো, মানে দুটো গুণনীয়কে আকারে ভাঙলে কত হবে 2 ইন্টু 1 এটা। তাহলে এই 2 আর 1 কে করে আমরা 3 করব, আর এখানে যে চিহ্ন থাকে সেটাই করতে হবে। এটা মিডল টার্মে তোমরা শিখেছো। তাহলে আমরা দেখো 2 একে 2, 2 আর 1 গুণ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে কত হবে 3। তাহলে ওটাই করে দেবো। একটা স্টেপ জাম্প করে দিচ্ছি, দেখো সাইন স্কয়ার থিটা মাইনাস, তাহলে এটা কত হয়ে যাবে বলো 2 সাইন থিটা মাইনাস কত সাইন থিটা প্লাস 2 সাইন থিটা প্লাস 2 ইকুয়ালস টু কত বলো 0। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো দেখো মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা,
তাহলে এই দুটো থেকে কমন আসবে কত, সাইন থিটা। সাইন থিটা কমন নিয়ে নাও, সাইন থিটা কমন নিলে এটা থাকবে কত, যে একটা সাইন থিটা পড়ে থাকছে স্যার, আর একটা -2, এখান থেকে -1, কিছুই কমন যাচ্ছে না, মানে 1 কমন যাবে, বাট মাইনাস এখানে আছে, -1 কমন নেব। তাহলে কি হবে বলো, -1 লিখতে পারো না লিখতে পারো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে সাইন থিটা, আচ্ছা প্লাস ছিল যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে -1, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, সরি -1 নয় -2, 1 তো কমন নিয়েছি, তাহলে -2 ইকুয়ালস টু কত বলো, 0। তাহলে এই দুটোকে সাজিয়ে নাও, কত হবে সাইন থিটা -2, আর একবার হচ্ছে সাইন থিটা -1 ইকুয়ালস টু কত বলো, 0। এরপরে ক্যালকুলেশনটা এদিকে দেখো, তাহলে কি হবে যে সাইন থিটা, 1 মিনিট, তোমরা এদিকে দেখতে পাচ্ছ, একটু দেখে নাও, যে দুটো আছে, তাহলে দুটোকে যদি ভাঙি একবার হবে কি সাইন থিটা -2 ইকুয়ালস টু 0, দুটো উৎপাদকের আকারে রয়েছে, দেখো দুটো, এই দুটো উৎপাদকের আকারে রয়েছে, সাইন থিটা -2, সাইন থিটা -2 ইকুয়ালস টু 0, আর একবার আমরা করব কি সাইন থিটা -1 ইকুয়ালস টু 0, তাহলে সাইন থিটা -1 ইকুয়ালস টু কত বলো, 0। এখান থেকে তুমি দ্যাট ইমপ্লাইজ কি পাচ্ছ বলো, যে স্যার সাইন থিটা ইকুয়ালস টু 2, স্যার সাইন থিটা এখান থেকে পাবো ইকুয়ালস টু 1, সাইন থিটা ইকুয়ালস টু 2, সাইন থিটা ইকুয়ালস টু 1, একটা ঠিক করে বলো, একটা ভ্যালু স্যাটিসফাই করবে না, কোনটা 2 না 1, বলো। হ্যাঁ অবশ্যই ঠিক বলেছো, কারণ এইটা ঠিক হবে, অর্থাৎ এটা বাদ যাবে, স্যাটিসফাই করবে না, কারণ আমরা জানি যে সাইন থিটার ভ্যালু -1 লেস ইকুয়ালস টু সাইন থিটা লেস ইকুয়ালস টু 1, অর্থাৎ কি বললাম, সাইন থিটার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে বিলং করবে, কিন্তু এখানে বলেছে সাইন থিটা ইকুয়ালস টু 2, কোনোদিন স্যাটিসফাই হবে না, কারণ সাইন থিটার মিনিমাম ভ্যালু হচ্ছে -1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, এখানে 2 কোনোদিন হয় না, ওই জন্য এটা ডাজ নট স্যাটিসফাইড, কি হবে ডাজ নট স্যাটিসফাইড। তাহলে আমাদের এইটা স্যাটিসফাই করলে কত হবে বলো, সাইন থিটা ইকুয়ালস টু কত 1, সাইন কত ডিগ্রির জন্য 1 হয় বলো, সাইন 90 ডিগ্রির জন্য, তাহলে সাইন 90 ডিগ্রি, ওকে, সাইন সাইন রিমুভ হয়ে গেলে কত হবে, থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি, 90 ডিগ্রি, ওকে। তাহলে দেখো থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের থিটার ভ্যালু চেয়েছিল, তাহলে অপশন সি হবে কারেক্ট, ওকে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, তোমরা অবশ্যই নিজেরা করবে, কিন্তু ফোনটা সামনে রেখে, স্যার দেখে নিচ্ছি, হ্যাঁ স্যার এগুলো পারবো স্যার, হ্যাঁ স্যার, এইসব করবে না কোনোদিন, বারবার বলছি, খাতা পেন বের করো, দিয়ে করতে থাকো, আগে ভিডিওকে পজ করো, তারপর দেখো তুমি পারছো নাকি, তারপর ভিডিও সলিউশনগুলো দেখো, অবশ্যই এটা করবে, নাহলে ওই করবে এখানে দেখবে, ওখানে পরীক্ষায় যাবে, পরীক্ষাতে হ্যাঁ স্যার এটা তো স্যার করিয়েছিলেন, ঠিক আছে করে দিলে, হাঁপে গিয়ে শেষ, করলে ট্রাই তো করেছো তুমি, ভালোই করেছো, বাট স্যার পরীক্ষা কি দেবে বলো তো, এই এটাও একটা সংখ্যা, বাট যোগফলের কোনো পরিবর্তন হয় না, তোমরা জানো এটা, শূন্যর মূল্য অনেক আছে না। চলো ভিতে কি রয়েছে দেখা যাক, একটি গোলকের আয়তন বলেছে 4/3πr³ ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত হলে তবে ঘনক আর গোলকের আয়তনের অনুপাত কত জিজ্ঞেস করেছে, আবার সেই ঘনকের ভেতরে গোলক, চলো আমরা আবার একটু ড্রয়িং করি, কি নিলাম, ঘনকের ভিতরে গোলক বলেছিল, তাহলে আগে ঘনকটাই আঁকি, ভালো করে একটু দেখবে, কারণ আমি হচ্ছে ছবি আঁকার ক্ষেত্রে এক্সপার্ট নই, ওই জন্য দেখে নিবে, কেউ আবার বলবে না স্যার আপনি যেটা আঁকলেন সেটা ঘনক নয়, ওটা আয়তঘন হয়ে গেছে, এইভাবে কেউ বলবে না, চেষ্টা করছি তোমাদের জন্য, বলো দেখো কিছুটা হলে হয়ে গেছে, আই থিঙ্ক হয়ে গেছে, কেউ বলবে না কিন্তু। চলো এর ভেতরে কি থাকবে, গোলক,
গোলক তো 3D-তে গোলক আমাদের এখানে নেই। চলো কিভাবে হয় একটু বুঝিয়ে দিচ্ছি। গোলক না, গোলকের অপশন নেই। চলো তাহলে 2D-তে যেটা হয় কি হয় না, সার্কেল। স্যার সার্কেল এঁকে দিন, আমরা বুঝে নিব এটা হচ্ছে কি স্যার, গোলক। সার্কেল মানে গোলক নয়। মানে কি বলতো, একটা বক্স আছে, তার মধ্যে একটা ফুটবল দিয়ে দিয়েছো, একটা চৌকোনা বক্স আছে, তার মাঝখানে ফুটবল দিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছো। এটাও সেই রকম, দেখো একটা বক্স আছে, তার মধ্যে আমরা ফুটবল দিয়ে দিয়েছি, ফুটবলে এই গোলটা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি 2D, বাট এটা 3D ভাবো। আরে অ্যাজাম্পশন তোমরা অনেক কিছু করতে পারো, এটা তো অবশ্যই পারবে। এখানে একটা জিনিস বলি শোনো, দেখো জিনিসটা হচ্ছে এইখানে কোথাও না কোথাও মাঝখানে সেন্টার রয়েছে। কি হচ্ছে এটা, আচ্ছা সরি, এখানে মাঝখানে কোথাও না কোথাও কি বলতো সেন্টার রয়েছে, সেন্টার আছে। সেন্টার থেকে পরিধি পর্যন্ত আমরা যেটা টানবো তাকে কি বলি, কি বলি, ব্যাসার্ধ। সেম এই সেন্টার থেকে যখন উপরের দিকেও টানবো সেটাও ব্যাসার্ধ। আর যখন পুরো দুটো যোগ হয়ে যাবে তখন আমরা সেটাকে কি বলবো, ব্যাস। দেখো একটা বাক্স এইরকম আমরা সেট করে রেখেছি, এই বাক্সের মধ্যে ফুটবল অর্থাৎ একটা গোলকের মতন জিনিস থেকে ভরে দিয়েছি, ফুটবলও গোলক তো দিয়ে দিলাম। এই ফুটবলের উপর থেকে নিচ ভেতরে ভাবো পুরোটা এরকম, যে পুরো নিচ থেকে উপর পর্যন্ত যেটা, সেটা বৃত্তের কি, সরি গোলকের কি ওটা, ব্যাস। কিন্তু সেই এইটা যা, মানে এইটা যা দেখো, এই যে বাহুটা এখান থেকে যে আমরা এটা পাচ্ছি, এইটা আর এইটা, এই দুটোতে ইকুয়াল বলো। মাঝখান থেকে একটা লাইন গেছে, সাইডে বাহু গেছে, দুটো তো একই। এখানে সাইডে বাক্সের বাহু হোক বা মাঝখানে বাহু হোক অথবা বাক্সের আর একটা বাহু হোক, সবগুলো একই। দেখো এইটা 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 এটা সব একই। তাহলে এখানে আমরা বলতে পারি, কি বলবো বলো না, এই যে গোলক যেটা পেয়েছিলাম, গোলকের ব্যাস ইকুয়ালস টু কি হবে বলো, ঘনকের বাহু। কারণ আমাদের গোলকের আয়তন দিয়ে দিয়েছে এখানে, গোলক আর ঘনকের আয়তনের অনুপাত। তাহলে আমাদের বের করতে হবে শুধু ঘনকের আয়তন, তাহলে অনুপাত বের করে নিব। তাহলে এখানে লিখে দিচ্ছি, দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হবে বলো, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান গোলকের ব্যাস। কি হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান গোলকের ব্যাস। একটা জিনিস, গোলকের আয়তন সূত্র কি, 4/3πr³ স্যার, আমরা জানি। কখন, যদি আর হয় ব্যাসার্ধ। তাহলে এখানেও সেই দেখো 4/3πr³ স্যার, এখানে আরটা তাহলে ব্যাসার্ধ, ব্যাস কত হবে স্যার, তাহলে 2r স্যার। বুঝতে পারলে? কারণ আরেকবার বলে দিচ্ছি, 4/3πr³ হলে স্যার এখানে r ইকুয়ালস টু হয় আমাদের রেডিয়াস, মানে ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধ ডবল করে দিলে ব্যাস পাই স্যার 2r। তাহলে ঘনকের বাহু দৈর্ঘ্য কত পেয়ে গেলে, 2r। তাহলে ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তন, ঘনকের আয়তন বাহু কিউব, অর্থাৎ 2r এর হোল কিউব। অনেকে আছো ঘনকের আয়তনের সূত্র জানো না, প্রায় জানো, অনেকে বলেছি, মানে কিছু জন আছো, আছো অবশ্যই আছো, জানি এটা। তাহলে 2r³ মানে 8r³ স্যার আয়তন, অবশ্যই ঘন একক। এবার কি বলেছে ভালো করে দেখো, ফার্স্টে কি বলেছে, প্রথম বলেছিল এই জায়গাগুলো দেখবে, অনুপাত লিখে দিলাম স্যার। স্যার অনুপাত চেয়েছিল 8r³ অনুপাত 4/3πr³। স্যার অনুপাত চেয়েছিল 4/3πr³ অনুপাত 8r³। কি চেয়েছিল আগে সেটা দেখবে, নাহলে দেখবে এমন অপশন এখানে আলাদা অপশন দেওয়া আছে, কিন্তু অনেক সময় দেওয়া থাকে। এখানে ধরো 4:5 আছে, কখনো সরি 4:π আছে, কখনো তোমাদের π/4ও দিতে পারতো। স্যার আমাদের ঠিক হয়েছে, করে দিয়ে এসছি। এখানে দেখো ঘনক আর গোলকের আয়তন, ঘনকের আয়তন আমি লিখছি না, দুজনের আয়তনের অনুপাত সমান কি, অনুপাতটা লিখে নিচ্ছি। অনুপাত সমান কি বলেছিল, প্রথম ঘনক, তাহলে 8r³ স্যার, তারপর গোলক 4/3πr³
অ্যাট ফার্স্ট আর কিউব কাটো, তারপরে 4 2 8, তাহলে পরের লাইনে পাচ্ছি কত 2 অনুপাত স্যার π/3। একে সিম্পলিফাই করলে কি হয় স্যার, এটা কাটতে হলে এখানে 3 দিয়ে গুণ করতে হয়, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করে দিব। অর্থাৎ এইভাবে যদি থাকে তাহলে আমরা সিম্পলিফাই করার জন্য কি করি 6 অনুপাত হচ্ছে পাই। অর্থাৎ কি করলে তুমি 3 দিয়ে পুরো গুণ করে দিলে, 3 দিয়ে গুণ করলে 6, এখানে 3 দিয়ে গুণ করলে 3 3 কেটে গেল, তাহলে 6 অনুপাত পাই। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে। এটা খুব ভালো, কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান থেকে দেয়, এটা সবাই পারবে। ভাববে লাস্টে 6 দাগগুলো, তারপরে দেখে লাস্টে, তারপরে লাস্টে, এইরকম করে এই অঙ্কগুলো থাকে। মজার অঙ্ক না? এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো আমি তুলছি না। দেখো 9 10 12 15, দেখতে পাচ্ছ না? না দেখতে পাচ্ছ। x+1 x+2 32 35 36 40, ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে অটোমেটিক সাজিয়ে দিয়েছে, আমাদের আর সাজাতে হবে না। যদি না সাজাতে বলতো, মানে অর্থাৎ যদি না সাজিয়ে দিত, আমাদের অবশ্যই সাজাতে হতো। ওকে, তাহলে কি করব দেখো, এগুলোকে যদি আমরা করি, এখানে কটা সংখ্যা রয়েছে ভালো করে প্রথম দেখবো আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা মোট সংখ্যা n দ্বারা ডিফাইন করতাম, ওই রকম নয় যে কি দ্বারা, মোট সংখ্যা n করতাম। n ইকুয়ালস টু কত বলেছে 10। 10 কি বলেছিল, সরি 10 হচ্ছে একটা যুগ্ম সংখ্যা। তোমরা ফর্মুলা শিখিয়েছিলে, আমি আর বেশি কিছু বলছি না। n যুগ্ম হলে তার দুটো মধ্যমা থাকে, তাদের মাঝখানে যেটা পাই সেটা হচ্ছে তার মধ্যমা। কিন্তু যদি n যদি অযুগ্ম থাকতো তাহলে তাদের কোটা একটা পেতাম। অযুগ্ম থাকলে একটা পাবো, আর যুগ্ম থাকলে কি হবে দুটো পাবো। ওকে, তাহলে n হচ্ছে যুগ্ম, তাহলে যুগ্ম হলে তার মাঝখানে ভ্যালু কত, অর্থাৎ একটু বলে দিই তোমাদের 2 4 9 10। স্যার আর একটা লিখে দিন 11। এটা হচ্ছে কি বিজোড় স্যার, মাঝখানে ভ্যালু দেখতে পাচ্ছি স্যার 9। ওকে, বিজোড় হলে তার মাঝখানে ভ্যালু হয়ে গেল, অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে 1 2 3 4 5, 5 প্লাস একটা 1 যোগ করবে বাই 2 করে দিবে, 5 থেকে 6 তৃতীয়তম পদ। তৃতীয় পদটা, তৃতীয় পদ এইটা, তার মধ্যমা। এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা হলে। যুগ্ম হলে কিন্তু হয় না। যদি আমি বলতাম স্যার 2 4 9 10, তখন তার মাঝখানে ভ্যালু দুটো আসছে। দেখো এদের মাঝখানে যে ভ্যালুটা পাবো, অর্থাৎ 4 আর 9 যে গড় করে দিব, মিন যেটা থাকে সে মিন বের করে নিলে, গড় বের করলে ওটাই হচ্ছে তার মধ্যমা। এখানে আমাদের কিন্তু টোটাল আছে 10টা, তাহলে মধ্যমা কি হবে বলো? মধ্যমা হয়ে যাবে n/2, অর্থাৎ 10/2 তম পদ লিখবে, প্লাস এরপরে হবে তার পরের পদটা 10/2 প্লাস 1 তম পদ লিখবে, তাদের গড়। দুটো পদ আছে, গড় বের করতে হলে 2 দিয়ে ভাগ। তাহলে এটা দেখো 5তম পদ। 5তম পদ কত? 1 2 3 4 5, এটা হচ্ছে 5তম পদ। তাহলে x প্লাস 1 প্লাস 6তম পদ, তারপর এটা দেখো 10 প্লাস 1, সরি 10/2 মানে 5 প্লাস 1 6। 6তম পদ কত? x প্লাস 3। তাহলে এখানে লিখবো কত? x প্লাস 3 বাই হচ্ছে কত বলো? 2। ওকে, ইকুয়ালস টু, তাহলে x প্লাস x কত হচ্ছে? 2x প্লাস 3 আর 1 কত বলো? 4/2। 2 দিয়ে ডিভাইড করো, অর্থাৎ 2 কমন নিয়ে কেটে দাও, তাহলে x প্লাস 2ই আসছে। ওকে, x প্লাস 2। ওকে, তাহলে এটা পেলাম কি মধ্যমা, কিন্তু এখানে মধ্যমা দেওয়া আছে দেখো 20। তাহলে দেয়ারফর x প্লাস 2 সমান কত বলেছে বলো? 20। তাহলে x ইকুয়ালস টু কত হয়ে যাবে? 18। ওকে, 18 আছে তো? হ্যাঁ, সিতে তখন থেকে শুধু সি ঠিক হচ্ছে মনে হয়। সিডি কি বলো তো, অপশন এইরকমই দিয়েছি নি, সিডি যাই তারা সিডি। তোমরা অনেকেও আছো, এটা মানো না মানো, কি করবে বলো তো? আচ্ছা সি, যাই তারা বি আছে না? না জানি তোমরা সিরিয়াস। দেখো তাহলে আমাদের একের দাগের অঙ্কগুলো শেষ হলো। এরপরে কি রয়েছে বলো? এরপরে আমাদের রয়েছে 2 এর দাগ। 2 এর দাগে কি রয়েছে? শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কি প্রথম কোশ্চেন দেখো, সেই আবার দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে। ax² + bx + c = 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্য হবে। অনন্য মানে কি বলতো?
উল্টা হয়, অর্থাৎ একটা বীজ যদি তুমি 2 ধরো তাহলে তার অনন্য হবে কত 1/2। তাহলে এই দুটো সমীকরণে একটা বীজ যদি তুমি আলফা ধরো তাহলে আর একটা হবে কত বলো তো 1/α, তাই না? এখানে দুটো কন্ডিশন শিখেছিলাম আমরা, কিন্তু এটা আমি বেশি বলছি না। তোমাদের এই দ্বিঘাত সমীকরণ এটাই ছিল যে x² + bx + c = 0, তার দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, ভালো করে শোনো, আমি শুধু সেটা লিখে দিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা লিখতাম স্যার -b/a, স্যার আলফা ইন্টু বিটা সমান লিখতাম c/a, c/a, অর্থাৎ b মানে তো জানো, a হচ্ছে x² এর কোএফিসিয়েন্ট মানে সহগ, x হচ্ছে বা x এর কোএফিসিয়েন্ট হচ্ছে b, আর c হচ্ছে কনস্ট্যান্ট। সেগুলো শিখিয়েছিলে তোমরা, আর বলছি না। তাহলে এখানে বলেছিল বীজগুলি একে অপরে অনন্য হলে কন্ডিশন চেয়েছে তোমাদের, কি কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে আমরা যেহেতু অনন্য বলেছে, তাহলে আমি সেকেন্ডটা যদি লাগিয়ে দিই এটা, তাহলে আলফা ইন্টু কত 1/α সমান কত হবে বলো c/a, এখানেও সেই কনস্ট্যান্ট c/x² এর সহগ a। ওকে, আলফা আলফা কেটে দাও, কোনাকুনি গুণ করে দাও, তাহলে a = কত হচ্ছে c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অ্যান্সার। তাহলে ওখানে ফাঁকা ড্যাশ পূরণ যেটা দিয়েছিল ওই শূন্যস্থানে বসাবে কত a = c। সেকেন্ডে চলো কি রয়েছে দেখি। দুটি করণী সংখ্যার মানে করণী সংখ্যা ধরতে বলেছে, যাদের যোগফল আর গুণফল মূলত সংখ্যা হলে উহারা, মানে যে দুটো সংখ্যা ধরবো তারা কি হবে, তাদের মধ্যে সম্পর্ক কি থাকবে জিজ্ঞেস করেছে। আর ওই দুটো সংখ্যা যোগফল বের করলে মূলত সংখ্যা আসবে, গুণফল করলেও কি আসবে, সেই মূলত আসবে। ভালো করে বলো, করণী মানে কি? আমরা এই যে 2 + √3 এগুলো করণী। তাহলে এখানে যদি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, দেখো, যদি আমরা এই সংখ্যাটা ধরতাম যে স্যার 2 + √3, দুটো সংখ্যাকে যোগ করলে মূলত সংখ্যা হবে। ভালো করে দেখবে, একটা যদি করণী সংখ্যা বলেছিল তাই আমি করণী সংখ্যা একটা নিয়েছি, এই করণী সংখ্যার সঙ্গে কি যোগ করলে আমরা মূলত সংখ্যা পাবো। ভালো করে দেখো, রেশনাল আর ইরেশনাল কি ছিল, মূলত আর অমূলত সংখ্যা। এইগুলো যেগুলোকে p/q আকারে প্রকাশ করতাম সেগুলো ছিল রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বার কোনগুলো, যেগুলো রুটের মধ্যে থাকতো, যেগুলোর ভ্যালু পয়েন্ট দিয়ে আসতো, এটি যেমন √2, √3, √4, √4 বর্গমূল হয়, স্কয়ার রুট হয় 2, এই জন্য সেটা মূলত সংখ্যা, ওটা জানো তোমরা। √5, √7, √6 এইগুলো সব থাকে। এটা তাহলে করণী সংখ্যা হলো। এই করণী সংখ্যার সঙ্গে আমি কি যোগ করলে, এখানে বলো আরেকটা সংখ্যা আমি কি যোগ করব যার জন্য মূলত সংখ্যা আসবে, মানে শুধু এই সংখ্যাগুলো আসবে, এটা থাকবে না। তাহলে √3 কাটতে হবে, কাটতে হলে স্যার আরে আমি স্যার এই 2 - √3 দিয়ে গুণ করে দিন না, তখন স্যার এটা কেটে যাবে স্যার। আর যদি এই দুটো সংখ্যা কি কি ধরেছিলাম স্যার 2 + √3 আর একটা ধরুন 2 - √3, এদের মাল্টিপ্ল করে দিন, গুণ করে দিলে স্যার a² - b² এর সূত্র চলে এলো, কারণ a + b - b ফরম্যাটে চলে এসছে। তাহলে স্যার a² মানে 4, b² মানে √3² মানে কত 3, অনেকে জানো না √3² মানে কত হয় 3, আরে জানি। তাহলে এটা কত 1, দেখো সেও তো মূলত সংখ্যা, আমি যোগ করলাম পেলাম 4, স্যার মূলত সংখ্যা, গুণ করলাম পেলাম 1, সেও মূলত সংখ্যা। তাহলে বলো এই দুটো সংখ্যা, এবার বলো এই আর এই এরা কি, 2 + √3 আর 2 - √3 পরস্পর কি বলো, আরে অনুবন্ধী, কনজুগেট। আরে এগুলো তোমরা জানো, কনজুগেট বা অনুবন্ধী। প্রতিবন্ধী নয়, অনুবন্ধী। ওকে, তাহলে এখানে কি লিখবে, দুটি করণী সংখ্যা যোগফল ও গুণফল মূলত সংখ্যা হলে উহারা কি হবে, অনুবন্ধী। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, না আছে, ভাবলাম কোশ্চেনই নেই, না কোশ্চেন আছে। কোশ্চেন আছে এটা যে দেখো, x সমানুপাতিক y আবার u সমানুপাতিক z হলে x u সমানুপাতিক কি হবে, তুলে নাও তাড়াতাড়ি করে। x সমানুপাতিক y,
স্যার দ্যাট ইমপ্লাইজ সমানুপাতিক উঠলে একটা স্যার ভেদ ধ্রুবক আসে, আপনি একটা নিয়ে নিন তাড়াতাড়ি। এইটা স্যার 1 নম্বর দিয়ে দিলাম। বুঝতে পারছো তো বাবু? দেখো পরেরটা কি ছিল, ইউ সমানুপাতিক জেড, তাহলে ইউ সমানুপাতিক চিহ্ন তুলে স্যার আর একটা ধ্রুবক আনুন, ভেদ ধ্রুবক জেড 2 নম্বর দিয়ে দিন। এবার কি বলেছে এই জায়গাটা ভালো করে দেখো, এক্স ইউ মানে এক্স এর সঙ্গে ইউ গুণ করতে বলেছি, এক্স ইউ তাহলে কিছুই নয় স্যার 1 আর 2 গুণ করে দিন, 1 আর 2 আমি যদি গুণ করে দিই তাহলে এটা হচ্ছে এক্স ইউ সমান এদিকে গুণ করলে k1 ইন্টু ওয়াই গুণিতক k2 ইন্টু কত জেড, মানে k2 ইন্টু জেড। একটু সিম্পলিফাই করে নাও, এক্স ইউ সমান 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 চিহ্নটা রেগে যায় যখন তখন, k1 ইন্টু কত k2 ইন্টু কত হচ্ছে ওয়াই জেড। দেখো সমানুপাতিক তুলে কি এনেছিলাম এখানে, সমান চিহ্ন দিয়ে একটা ভেদ ধ্রুবক, উল্টো করব সমান চিহ্ন আর ভেদ ধ্রুবক। জানি ঠিক বলেছো। তাহলে এক্স ইউ সমানুপাতিক কত বলো ওয়াই জেড, স্যার এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এক্স ইউ বলেছিল সমানুপাতিক এখানে বসিয়ে দিব কত ওয়াই জেড, ওয়াই জেড হয়তো এখানে দেখতে পাচ্ছ না, এটা দেখবে। ওকে চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট বলছে স্যার sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কত হবে। ঠিক আছে, যে কন্ডিশন বলেছিল তাকেই তোলো। ফার্স্টে তোমাদের বলেছিল যে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত 1, আমাদের চেয়েছে কার ভ্যালু বলো, cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। 4 কে একটু এর আকারে সাজিয়ে নাও তো, সেও রাগ করছে, বলছে পাওয়ারে আমার বেশি রেখেছে ভালো লাগছে না, তাহলে তাকেও কি করে নাও cos স্কয়ার থিটা তার কি করবে 4 ছিল না হোল স্কয়ার করে নেব। এবার cos স্কয়ার থিটার মান জানলে এখানে বসাবো, উপর থেকে পেয়ে যাব, দেখো কি করবে sin থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে sin থিটা সমান কি হবে 1 মাইনাস sin স্কয়ার মানে কত হয় cos স্কয়ার থিটা। এই যে পেলাম sin থিটা সমান কি আছে, এটা ভালো করে দেখো এই লাইনটা, sin থিটা সমান cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার জায়গায় sin থিটা বসিয়ে দাও, তাহলে এখানে কত হবে cos স্কয়ার থিটার জায়গায় sin থিটা বসাবো, sin থিটা প্লাস এখানেও sin থিটা স্কয়ার করে দিলে কত হবে sin স্কয়ার থিটা। এবার বলো sin থিটা sin স্কয়ার থিটা কত আছে, এখানে প্রথমে দেওয়া ছিল তোমাদের 1, স্যার এখানেও পেয়ে গেলাম, এটা 1, এটাও 1, এটাও 1, তো সহজ অঙ্ক বলো, বুঝতে পেরেছো? ওকে তাহলে চলো নেক্সট কি রয়েছে, নেক্সট হ্যাঁ ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করবে কিন্তু মনে করে। একটা ত্রিভুজে যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে কিভাবে, অর্থাৎ না হাতে আঁকবো কেন বলো, হাতে আঁকবো না, তো সুন্দরভাবে আঁকার সিস্টেম আছে, হাতে আঁকলে খারাপ হবে তখন বলে দিবে স্যার খারাপ এঁকেছে, ওই জন্য আমি হাতে আঁকবো না। দেখো এইরকম যদি একটা ত্রিভুজ হয়, সেখানে পড়ে যাচ্ছিস কেন, নাম দাও, কত কষ্ট করে টানলাম পালিয়ে গেল না, এসছে আবার। দেখো এ দাও, বি দাও, সি দাও। এখানে বলেছিল যে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, একটা ত্রিভুজ এবিসি নিয়েছি, যে কোনো বাহু অর্থাৎ এই বাহুটা যদি নেই বিসি, তার সমান্তরাল সরলরেখা কত হয় বলো, এটা নাম দিয়ে দাও না, ডি আর কত ই ডি। সমান্তরাল রেখার অংশটি, এই যে সমান্তরাল রেখার যে অংশগুলো, এটা একটা অংশ, এটা একটা অংশ, এইটা এইটা, এরা অপর দুটি বাহুকে বা বর্ধিত যদি বাহু হতো তাদের কিভাবে বিভক্ত করেছি। তোমরা সদৃশ্যতা চ্যাপ্টারে পড়েছিলে,
যে এডি এডি মানে এইটা বাই কত ডিবি বা বিডি যা লিখতে পারো ইকুয়ালস টু কত বলো এই বাই কত এইটুকুটা ইসি। অর্থাৎ এদের অনুপাত বের করব আর এদের অনুপাত বের করব, দুটো সমান হবে, অর্থাৎ সমানুপাতে থাকবে। এটা তো সমানুপাত হয়, দুটো অনুপাত সমান হলে এটা কি হয় সমানুপাত। তাহলে এখানে অ্যান্সার হবে কি সমানুপাতে আছে, অর্থাৎ সমান অনুপাতে মানে সমানুপাতে। বুঝছে? তাহলে কি হবে বাহুকে বিভক্ত করে সমানুপাতে। নেক্সট চলো কি রয়েছে দেখি। 6 বলেছে পি সংখ্যক সংখ্যার গড় বলেছে বি, পি প্লাস কিউ সংখ্যার গড় বলেছে এ, তাহলে কিউ সংখ্যার গড় কত? আমরা কিন্তু নিচু ক্লাসে পড়েছিলাম 5 জনের বয়সের গড় যদি এত হয় 5 জনের বয়সের সমষ্টি কত? 5 জনের বয়সের গড় যদি 10 হয়, 10 2 হ্যাঁ হতে পারে, তাহলে সমষ্টি কত হবে 10 5 50, গুণ করে দিতাম। এখানে শুধু পি এর গড়, পি সংখ্যক সংখ্যার গড় দিয়েছে, তাহলে সমষ্টি বের করে নিব পি সংখ্যক সংখ্যার। এখানে পি প্লাস কিউ এর গড় দেওয়া আছে, তাহলে সেখান থেকে পি প্লাস কিউ বের করব। একবার বের করছি পি প্লাস কিউ, আর একবার বের করছি কত বলতো পি। তাহলে যদি কিউ চাই তাহলে পি প্লাস কিউ থেকে দুজনে যোগ ছিল, পি কে বাদ দিয়ে দিব, কিউ পেয়ে যাব। সেম এই কাজটা করবো এখানে। দেখো আমি এটা লিখছি না, এখানে গড়টা সমষ্টিটা লিখছি। তাহলে কি লিখবো বলো, পি সংখ্যক সংখ্যার গড় বি, তাহলে আমি লিখবো পি সংখ্যক ছেড়ে যাচ্ছে না, পি সংখ্যক সংখ্যার সমষ্টি মানে যোগফল কত হয়ে যাবে তাহলে পি ইন্টু বি। ওকে, এরপরে পি প্লাস কিউ সংখ্যার সমষ্টি এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি নয়, গড় বলেছে এ, তাহলে সমষ্টি মানে গুণ করলে সমষ্টি বেরোবে। তাহলে পি প্লাস কিউ ইন্টু কত এ। এবার এখান থেকে সমষ্টি পাচ্ছি মানে পি প্লাস কিউ এর সমষ্টি, পি এর সমষ্টি বিয়োগ করো কিউ এর সমষ্টি পাবো। তাহলে এখানে লিখবো কিউ সংখ্যার সমষ্টি, এটা থেকে বাদ দেব, এটাকে একটু গুণ করে নাও তো কত হবে পি এ প্লাস কিউ এ মাইনাস পিবি। একটু সিম্পলিফাই করলে দেখো পি পি একই জিনিস আছে না, ভালো লাগছে না, বের করে দাও তো। এ মাইনাস বি প্লাস হচ্ছে কত কিউ ইন্টু কত এ। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কিউ সংখ্যার চেয়েছিল গড়, তাহলে আমরা বের করব গড়। গড় হলে যতগুলো সংখ্যা থাকবে তাকে দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে এখানে ভাগ করে দাও। এইটা বাই কত বলো কিউ, তাহলে এটা যদি আমি ভাগ করি, এর নিচে ভাগ হবে একবার, এর নিচে ভাগ হবে, তাহলে এটা তো কাটবে না কিছু, তাহলে পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি প্লাস এখানে ভাগ করলে কিউ কেটে যাবে ইন্টু এ। এটা তাহলে অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছ? চলো 2 এর দাগ আই থিঙ্ক শেষ হলো। 3 এর দাগ সত্য মিথ্যা টি এফ। তাহলে ফার্স্টে কি বলেছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ বলেছিল, সমীকরণটা বলেছিল এটাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এর বীজগুলি বাস্তব, চেক করব বাস্তব হওয়ার কন্ডিশন ফার্স্টে আমি দেখিয়েছিলাম। 1 মিনিট, আমার কাছে ডাটা আছে, এই যে স্যার এই সমীকরণ যদি হতো তাহলে নিরূপক ইকুয়ালস টু 0 হলে বীজ বাস্তব হতো, স্যার গ্রেটার দেন 0 হলে বীজ বাস্তব হতো, স্যার লেস দেন 0 হলে বীজ কাল্পনিক হতো। গ্রেটার দেন হোক ইকুয়ালস টু হোক তাহলে বাস্তব পাবে, যে কোনো একটা যদি হয় তাহলে আমি বলবো এটা ট্রু, এটা নয় ওখানে যেটা দেখছিলাম। গ্রেটার দেন অথবা 0 যদি হয়, নিরূপক যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয় তখন বলবো বাস্তব, আর যদি কি হয় বললাম, যদি লেস দেন 0 হয় তাহলে ওটা হয়ে যাবে কাল্পনিক বা অবাস্তব। ওকে,
এখানে দেখো এটাকে যদি আমরা তুলনা করি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু জিরোর সঙ্গে, তাহলে এখানে এ ইকুয়ালস টু হয়ে যাবে স্যার 1, স্যার বি ইকুয়ালস টু 1, স্যার সি ইকুয়ালস টু 1, সব 1। নিরূপক বের করো, মানে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো। স্যার বির মান 1, সব 1, তাহলে 4 ইন্টু 1, স্যার -3, স্যার লেস দেন 0, লেস দেন, এটা বক্স হয়ে গেল, লেস দেন 0, তাহলে বীজ হচ্ছে কাল্পনিক, ও বলে রেখেছে বাস্তব, ভুল ভাল বলেছে, ভুল বলেছিল বলে তুমি টি লিখবে, সরি বাস্তব ফলস লিখবে, তাহলে তোমাকে নাম্বার দেবে। ও তো বাস্তব বলে দিয়েছো, আমাদের কাল্পনিক হচ্ছে মানে তো ভুল বলেছে, সেটাই, এত কনফিউশন কেন আমাদের? আরে সরি, কি বলে যাচ্ছি, তোমাকে নাম্বার 1 দেবে ঠিক, কিন্তু এফ লিখলে, ফলস লিখলে নাম্বার পাবে। তাহলে এটা বাস্তব বলেছিল কিন্তু আমাদের বাস্তব নয়, কাল্পনিক হচ্ছে, ওই কারণে এটা ফলস। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটাকে তো এখানেই রেখেছি, যখন একটু প্লেস করে দিচ্ছি, এটাকে একটু মুছে দিচ্ছি, কিন্তু এগুলো আগে বলেছিলাম, তোমরা তুলে নিবে, নোট ডাউন করে নিবে। চলো, এটা হচ্ছে 1-এর দাগের, এটা হচ্ছে 2-এর দাগ। 2-এর দাগে কি বলেছে? আচ্ছা, একেও একটু নিচে নামিয়ে দিচ্ছি, এত বড় লিখলে কি হবে? ওকে, চলো 2-এর দাগে কি বলেছে, যে x সমানুপাতিক কত 1/y, এক না কি বলে যাচ্ছে, x সমানুপাতিক 1/y হলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n সমান ধ্রুবক দেখাতে, তাহলে কি হবে বলো, x সমানুপাতিক 1/y, মানে x y ব্যস্ত বেঁধে রয়েছে, সেম x সমানুপাতিক চিহ্ন উঠলে একটা ধ্রুবক আসছে k ইন্টু কত 1/y, গুণ করে দিলে কত হবে xy ইকুয়ালস টু k ইন্টু 1, মানে কত k, তোমাকে বলেছিল x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n। স্যার ইন্ডেক্সের নিয়ম আমরা জানি, সূচকের নিয়ম পড়েছি, যা লাগবে আপনি উপরে বসিয়ে দিন বোথ সাইড। আচ্ছা বসিয়ে দিয়েছি। স্যার এক্স ওয়াই হোল টু দি পাওয়ার n হলে x টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n হয়, 7 থেকে পড়ছি আমরা স্যার, ইন্টু কত y টু দি পাওয়ার n সমান কত k টু দি পাওয়ার n, এইটা মানে ধ্রুবক, দেখেছো এখানে ঠিক বলে দিয়েছি, কখন ভুল কখন ঠিক বলছে। তাহলে 2 নম্বরটা হবে কি ট্রু, 2 নম্বরের জন্য দুটো পেয়ে গেলে 2 নম্বর। 3-এর দাগে বলেছে sin স্কয়ার 2θ প্লাস cos স্কয়ার 2θ ইকুয়াল টু 1, কিছুই নয় স্যার, এটা 2θ থাক 3θ থাক 5θ যা থাক স্যার থিটা ধরছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা স্যার সমান হয় 1, এটা হচ্ছে কারেক্ট, বাট এখানে বলেছে 2, তাহলে এটা হচ্ছে স্যার ফলস। 2 মানে 2, 2, 2, ট্রু মানে টি নয় 2, তার জন্য এটা কি ফলস। চলো 4 নম্বর কি বলেছে, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। 3টে সমরেখ বিন্দু, সমরেখ মানে একটি সরলরেখায় থাকবে, দুটো জিনিস তোমরা শিখেছো, গুলাবে না, একটা হচ্ছে সমবিন্দু, একটা হচ্ছে সমরেখ। সমরেখ মানে স্যার একটা সরলরেখা টানুন, তার উপরে 2-3টা বিন্দু নিয়ে নিন, 3টে বলেছে 3টে নিয়ে নিন, তাহলে এটা হচ্ছে সমরেখ। স্যার একটা বিন্দু নিন, ওখান থেকে আপনার ইচ্ছা মতন যত সরলরেখা যায় টানুন, আরে বিন্দুটা যেন ঠিকঠাক হয়, তাহলে এটা হচ্ছে সমবিন্দু, এটা সমরেখ, আমাদের ওটাই চেয়েছিল, তাহলে 3টা বিন্দু নিন। আচ্ছা নিয়েছি, বলছে এটা দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, কিভাবে আঁকবো আমি জানিও না, আমি তো বৃত্ত আঁকবো অন্যভাবে। চুকিস, একটা বৃত্ত নিয়েছি, বৃত্তকে একটু সরিয়ে দিচ্ছি, একটা বিন্দুর উপর দিয়ে করে দিলাম, এই বিন্দুটাকে আমি ইরেজ করে দিব, নিউ একটা পয়েন্ট নিয়ে নিব, একটা পয়েন্ট এখানে, একটা পয়েন্ট এখানে, স্যার একটা পয়েন্ট এখানে, অথবা তোমার ইচ্ছা মতন ওই পয়েন্টকে এখানে বাদ দিয়ে তুমি এখানে রাখতে পারো, কিন্তু একটা বৃত্তের ওপরে তো নয়, পরিধির ওপরে নয়। ভাববে না স্যার এটা একটা টানুন না, আপনি এটা টানলে আপনার কি হবে, ব্যাস পাবেন। দেখুন স্যার 3টে বিন্দু একটা ওই বৃত্তের ভেতরেই তো আছে, ভেতরে নয়। 3টে সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব বলেছে, মানে 3টে বিন্দুকে অবশ্যই পরিধির ওপর হতে হবে, পরিধির ওপর হতে হবে, কিন্তু একটা দেখো এখানে হতে পারে বাইরে হতে পারে, ওই জন্য এটা হচ্ছে ফলস, সম্ভব হবে না, ঠিক করে দেখবে।
টেস্ট পেপারের উপরে যাবে না। হলো, নেক্সট কোশ্চেন কি রয়েছে, রুট ওভার এ মাইনাস বি এর অনুবন্ধীকরণই হলো রুট ওভার এ প্লাস বি। কবে শিখেছিলাম স্যার? কিছুক্ষণ আগে শিখেছিলাম স্যার। রুট 2 প্লাস রুট 3 এর অনুবন্ধী অর্থাৎ কনজুগেট ছিল স্যার 2 মাইনাস রুট 3। অর্থাৎ স্যার অমূলত সংখ্যা যেখানে থাকবে তার সামনে শুধুমাত্র চিহ্নগুলো চেঞ্জ হবে। এখানে স্যার ছিল রুট এ মাইনাস বি, তার অনুবন্ধী এর সামনেই চেঞ্জ হতো মাইনাস রুট এ, আর এই যে যেটা মূলত সংখ্যা ছিল তার আগে কিছু চেঞ্জ হতো না, উত্তর হতো এইটা। সে দিয়েছে অন্য, করণী হলো এইটা, তুমিও লিখে দিবে স্যার। ঠিকঠাক দেয়নি, ও ভুলভাল দিয়েছে, তাহলে এফ হবে ফলস। নেক্সট 6টা কি বলেছে, সেক থিটা মাইনাস কোসেক, সরি মাইনাস নয়, সেক থিটা মাইনাস কোসেক ফাই। ও তো হাতের উপর টাট্টু করলে যেরকম হয় সেরকম উঠে আছে এখানে। সেক থিটা ইকুয়াল টু কোসেক ফাই, থিটার আর ফাই দুটোই 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বিলং করছে, তাহলে সাইন থিটা প্লাস ফাই এর মান কত হবে? ওকে, সেই কন্ডিশন থেকে আমাদের এখানে আসতে হবে। তাহলে ছিল কত, সেক, সেক বললাম তো, ভালো করে শুনবে, সেক থিটা ইকুয়াল টু কোসেক ফাই। আমরা স্যার পুরো কোণে কনসেপ্ট থেকে শিখেছিলাম কি স্যার, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস সমান সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস সমান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কট ট্যান থিটা। সেম কোসেক আর সেকের মধ্যে সম্পর্ক থাকে, তাহলে এখানে সেক আছে মানে এখানেও সেক করে নাও, সব কিছু করা যাবে, চেষ্টা শুধু করতে হবে। 100 সবার হবে চেষ্টা করলে, নাহলে কিছুই হয় না। তাহলে এখানে তুমি লিখবে 90 ডিগ্রি মাইনাস কত বলো, ফাই। ওই একই রকম যে সেক 90 ডিগ্রি মাইনাস ফাই ইকুয়ালস টু কোসেক ফাই, কোসেক 90 ডিগ্রি মাইনাস ফাই ইকুয়ালস টু সেক ফাই। তাহলে বোথ সাইড থেকে সেক সেক রিমুভ হয়ে গেলে থিটা ইকুয়ালস টু কত হবে, রিমুভ মানে ইনভার্স ট্রাইগোনোমেট্রি, ক্লাস 11-এ শিখবে তোমরা কি করে হয়, এই নয় কেটে দিলাম, ওই সেদিকে গিয়ে রিমুভই হয়। ক্লাস 11-এ তোমাদের রয়েছে, সরি ক্লাস 11 না 12-এ রয়েছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি বলে একটা চ্যাপ্টার। তাহলে থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি মাইনাস কত বলো, 5। দ্যাট ইমপ্লাইজ থিটা প্লাস ফাই এর মান জানলে সাইন থিটা প্লাস ফাই জানতে পারবো, ওই কারণে ফাইকে আমরা থিটার সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেব, তাহলে 90 ডিগ্রি। ওকে, চেয়েছিল কি সাইন থিটা প্লাস ফাই, স্যার সাইন 90 ডিগ্রি লিখে দিন। স্যার কিছুক্ষণ আগে লিখেছিলেন সাইন 90 ডিগ্রি মানে 1, ঠিকঠাকই বলেছে স্যার। তাহলে এটা হচ্ছে কত বলো, ট্রু। চলো নেক্সট কি রয়েছে, আচ্ছা নেক্সট কিছুই নেই, আজকের মতন এইটুকু। অবশ্যই যে ম্যাথগুলো করালাম তোমরা প্র্যাকটিস করবে, নেক্সট পার্ট অবশ্যই আসবে, কমেন্টে লিখবে না স্যার নেক্সট পার্ট অবশ্যই দেবো, ওইটুকু রেসপন্সিবিলিটি আছে। আর তোমাদের প্রমিস করেছি মানে তোমাদের সঙ্গে থাকবো এক্সাম পর্যন্ত, অবশ্যই থাকবো। আর একবার বলে দিই তোমাদের, তোমরা জানো এক্ষুনি প্রথমে ক্লাস শুরুতে বলেছিলাম, কিছু জন হয়তো মাঝখানে টেনে দেখছো, অবশ্যই কেউ টেনে দেখবে না, ভালো করে দেখবে, জানলেও একবার হলেও স্পিড বাড়িয়ে হলেও দেখে নিবে। বং মিস্ত্রি যেটা বললাম যে এই যে ক্লাসটা করালাম তার পিডিএফ যদি তোমরা চাও মানে অবশ্যই নেবে, যদি না লাগে ঠিক আছে, যদি চাও তাহলে তোমরা এই বং মিস্ত্রি স্কুল ভালো করে দেখবে, পুরো যেরকম আছে এই চ্যানেলে অ্যাড হয়ে যাবে। এটা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক থাকবে, অথবা তুমি এটা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটা সার্চ করলে, ওই বং মিস্ত্রি স্কুল সার্চ করলে তোমাদের ক্লাস 9-10-এর জন্য সমস্ত পিডিএফ আপডেট কি আসছে কি না আসছে, কোশ্চেনের সেট সব কিছু পেয়ে যাবে। ওকে, চলো তাহলে প্র্যাকটিস করো। তাহলে আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই নেক্সট পার্ট দেখতে এখানে দেখবে, তোমাদের স্ক্রিনে চলে এসছে, দেখো এটা অবশ্যই দেখবে। আর হ্যাঁ, যেগুলো করালাম বাবু প্লিজ ওইগুলোকে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। স্যার দেখে দিলাম, স্যার নেক্সট পার্ট, কিন্তু যেগুলো করালাম সেগুলোই করছো না। এই অনেক কনসেপ্ট দিয়েছি, চেষ্টা করেছি তোমাদের অঙ্কের মাঝখানে যে কনসেপ্টগুলো থাকে ওগুলো করিয়ে দেওয়ার জন্য যতটা সম্ভব। নিশ্চয়ই এখন তোমাদের পুরো কনসেপ্ট করানো ঠিকও হবে না, কারণ তোমরা এখন কোশ্চেনে সেট করছো, তোমরা জানো ওই জন্য কোশ্চেনে সেট করছো, আগে কনসেপ্ট পড়ে নিয়েছো, এই সেন্সে তোমরা টেস্ট পেপার করতে এসছো। এই নয় স্যার এইগুলো কিছুই নয়, তোমরা সবই জানো, বাট কোশ্চেনগুলোকে ভালো করে রেডি করো, দেখো হয়ে যাবে।
আমি বললাম তো যে 10টা মতন পেজ তোমরা ঠিকঠাক করে নাও না, দেখবে সব কমন চলে আসছে। তারপর নতুন যেগুলো থাকবে আমিই বেছে তোমাদের করে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না। প্রায় সব কিছু করে দেবো, কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।